বলা হয় যখন কোনো সাপ 100 বছরেরও বেশি তপস্যা করে তখন সেই সাপ এরকম কিছু আধ্যাত্মিক শক্তি অর্জন করে যে কারণে সেই সাপগুলো নিজের রূপ বদলাতে পারে। তখনই তাদেরকে ইচ্ছাধারী সাপ বলা হয়ে থাকে। হ্যালো, আজকের ভিডিওতে একটা অসাধারণ চাইনিজ মুভি নিয়ে কথা বলবো। গল্পটা ওই সময়কার যখন মানুষ আর দানবদের মধ্যে যুদ্ধ হতো। দানবরা বিভিন্ন রূপে মানুষের ওপর অ্যাটাক করত বা মানুষকে নিজেদের বশে করে নিয়ে মেরে ফেলত, আর কিছু ধার্মিক মানুষ ওই সব দানবগুলোর সাথে মোকাবিলা করে মানুষকে বাঁচাতো। এই কাহিনীর শুরুতেই আমরা একজন জাদুকর যার নাম মাস্টার ফাহাই এবং তার অ্যাসিস্ট্যান্ট ন্যাংকে দেখতে পাই। এই মাস্টার আর ন্যাং জিংসান নামের একটি পবিত্র জাদুই মন্দিরে থাকে, আর ওরা বিভিন্ন জায়গায় গিয়ে অশুভ শক্তির বিনাশ করে। আজ তারা একটা বরফের পাহাড়ে এসেছে, যেখানকার আইস হার্পি অর্থাৎ বরফ রানীকে ধরতে। মাস্টার ওই রানীকে ধরতে চায় কারণ রানী নিজের সৌন্দর্যকে কাজে লাগিয়ে বহু পুরুষ মানুষকে ক্ষতি করছে। একটু পরই বরফ রানী এখানে চলে আসে। মাস্টার তাকে সুযোগ দেয় শুধরে যাওয়ার, তবে রানী নিজের শক্তির জন্য প্রচুর অহংকারী ছিল। সে মাস্টারকে বলে, আপনি আমার সাথে জিতে দেখান। এই সময় ন্যাং একটু তাড়াহুড়ো করে ফেলে। ও যখনই রানীর দিকে এগোয় তখন রানী নিজের শক্তি দিয়ে ন্যাংকে বরফে জমিয়ে দেয়। রানী এইবার মাস্টারকেও অ্যাটাক করার চেষ্টা করে, তবে মাস্টারও কিছু কম ছিল না। মাস্টার রানীর প্রতিটা পদক্ষেপই নষ্ট করে দেয়। বেশ কিছুক্ষণ লড়াই করার পর মাস্টার রানীকে একটা ডেমন ট্র্যাপারের সাহায্যে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তখন ন্যাংও নর্মাল হয়ে যায়, যার পর মাস্টার ন্যাংকে ওই ডেমন ট্র্যাপারটা দেয় যেটার মধ্যেই বরফের রানী বন্দি ছিল, আর ওটাকে সেই পবিত্র জায়গা জিনসান মন্দিরে গিয়ে রেখে আসতে বলে। ন্যাং এরপর ওই ট্র্যাপারটাকে বন্দি করে রাখতে সেই মন্দিরে যায়। ওখানে এমন একটা গুপ্ত জায়গা ছিল যেখানে মাস্টার বেশ কিছু অশুভ শক্তিদেরকে বন্দি করে রেখেছিল। মাস্টার তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিত। তারপর যখন কেউ ভালো হয়ে যেত মাস্টার তাকে মুক্ত করে দিত। ন্যাং এখানে বুদ্ধদেবের নাম পড়ে বরফের রানীকে ওই গুপ্ত জায়গাটায় বন্দি করে দেয়। এইবার দৃশ্য বদলায়, আর আমরা প্রচণ্ড সুন্দরী দুজন ইচ্ছাধারী সাপকে দেখি, যারা আসলেই দুই বোন। এরা পাহাড়ি জঙ্গলের একদম উপরের দিকে থাকতো। এদের একজনের রং ছিল সাদা, যার নাম সুজেন, আর আরেকজনের রং সবুজ, যার নাম স্কুইজি। এদের দুজনেরই বয়স প্রায় 1000 সালেরও বেশি ছিল। একদিন একজন পাহাড়ি বৈদ্য জিয়াং নিজের 4 জন বন্ধুর সাথে ওই পাহাড়ে আসে, যাদের কাজ ছিল পাহাড় জঙ্গল এইসব জায়গা থেকে বিভিন্ন ধরনের গাছপালা সংগ্রহ করে সেগুলো দিয়ে ওষুধ তৈরি করা। স্কুইজি আর সুজেন তখন উপর থেকে জিয়াংকে দেখছিল। এরপর স্কুইজি জিয়াংকে বিরক্ত করার জন্য যায়, কিন্তু ওখানে গিয়ে স্কুইজি নিজের আসল রূপ সাপ রূপ ধারণ করে নেয়। জিয়াং প্রচণ্ড ভয় পেয়ে যায় ও পাহাড় থেকে নিচের জলে পড়ে যায়। সুজেনের এটা দেখে খুব খারাপ লাগে। ও তখন জিয়াংকে বাঁচানোর জন্য মানুষ রূপ নিয়ে নদীতে ঝাঁপ দেয়। জিয়াং আর নিঃশ্বাস নিতে পারছিল না, তখন সুজেন ওকে ব্রেথ দিয়ে চলে যায়। জিয়াংয়ের বন্ধুরা এরপর ওকে উদ্ধার করে একটা পাথরের ওপর রাখে। ওর জ্ঞান ফিরলে ও ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করে মেয়েটা কোথায়। এই কথা শুনে ওর বন্ধুগুলো খুব খিল্লি ওড়ায় যে, ভাই কোনো মেয়ে নেই, তুই স্বপ্ন দেখছিস। দেখা যায় কিছুটা দূর থেকে সুজান জিয়াংকে দেখে যাচ্ছিল। ওর কেমন যেন জিয়াংয়ের প্রতি একটা ভালো ফিল আসতে শুরু করেছিল। এই দিন থেকেই গ্রামে শুরু হয় আলোর উৎসব। জিয়াং একটা নৌকোয় করে নিজেদের গ্রামে ফিরছে। আমরা সেই মাস্টার আর তার সাথী ন্যাংকে দেখি। মাস্টার আর ন্যাংও আজ গ্রামেই যাচ্ছে, কারণ মাস্টার ভালো মতন জানে যে আজ উৎসবের মুহূর্তে অশুভ শক্তিরাও সাধারণ মানুষের ক্ষতি করতে আসবে। এই সময় ওরা নদীতে জিয়াংকে দেখতে পায়। মাস্টার জিয়াংকে বলে ওদেরকে নদী পার করায় সাহায্য করতে, যার পর ওরা 3 জন একসাথে নদী পেরোয়। ওদিকে সুজেন এখনও সেই মুহূর্তটাকে ভুলতে পারছিল না যখন ও জিয়াংকে নদীতে ব্রেথ দিয়েছিল। ও জিয়াংকে ভালোবেসে ফেলেছিল। সুজেন তখন স্কুইজিকে বলে, আমি একবার জিয়াংয়ের সাথে দেখা করতে চাই। সুজেন আর স্কুইজিও তখন গ্রামের আলোর উৎসবে চলে যায়। সুজেন স্কুইজিকে বলে জিয়াংকে খোঁজার জন্য। কিছুক্ষণ পরই স্কুইজি ওখানে ন্যাংকে দেখতে পায়, যে এখানে অশুভ শক্তির বিনাশ করতে এসেছিল।
স্কুইজি ন্যাংয়ের সাথে কথা বললে ন্যাং ওকে জানায় যে সে নিজের গুরু মাস্টারের সাথে এখানে এসেছে। ন্যাং আর স্কুইজির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। স্কুইজি এরপর কিছুটা দূরেই জিয়াংকে দেখতে পায়। ও জিয়াংয়ের সাথে দেখা করে ওকে নিজের বোন সুজেনের সাথে দেখা করতে যাওয়ার জন্য বলে। তখন জিয়াং বলে, আমি আপনাকে চিনি না, আমি আপনার সাথে যেতে পারবো না। স্কুইজি এই সময় সাপের রূপ ধারণ করে জলে নেমে পড়ে আর জিয়াংয়ের নৌকোটাকে প্রচণ্ড স্পিডে ঠেলে নিয়ে চলে আসে সুজেনের সামনে। সুজেন জিয়াংকে বলে, আমি ভালোবেসে ফেলেছি তোমায়। কিন্তু জিয়াং ওকে না করে দেয়। এটা শুনে সুজেন অনেক কষ্ট পায়। জিয়াং ওকে জানায়, আমি সেই মেয়েটিকেই চাই যে জলে আমায় প্রাণ বাঁচিয়েছিল। এই কথাগুলো শুনে সুজেন খুব খুশি হয়, কারণ ও জানে জিয়াং ওর কথাই বলছে। সেই জন্য সুজেন এই সময় জিয়াংকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয়, যার পর ওকে সব কিছু মনে করিয়ে দেওয়ার জন্য সুজেন আবারও একবার জলে নেমে জিয়াংকে ব্রেথ দেয়। তখন জিয়াংয়েরও মনে পড়ে যায় যে সুজেনই হচ্ছে সেই মেয়ে যে আগের দিন ওর প্রাণ বাঁচিয়েছিল। অন্যদিকে ন্যাং স্কুইজির থেকে এরকম কিছু দানবের সন্ধান পায় যারা মানুষের রক্ত পান করত, কিন্তু ওদেরকে দেখতে ছিল হুবহু বাদুড়ের মতো। ন্যাং যখন সেখানে পৌঁছয় তখন ওই বাদুড়গুলো ওকে ধরে নেয়। সেই জন্য ও মাস্টারকে ডাকে, যে পাশেই একটা মন্দিরে ছিল। তবে মাস্টার সেখানে এসে পৌঁছানোর আগেই ওই বাদুড়গুলোর মধ্যে একজন দানব ন্যাংয়ের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। মাস্টারকে দেখতেই ওই বাদুড়গুলো এক হয়ে ওখান থেকে ন্যাংকে উঠিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ওদেরকে ধরার জন্য মাস্টারও ওদের পিছনে পড়ে যায়। বাদুড়টা গ্রাম থেকে কিছুটা দূরের একটা পাহাড়ে উঠে পড়ে, যেখানে চারিদিকেই শুধুই আগ্নেয়গিরি ছিল। মাস্টার এখানে ওই বাদুড়টাকে একটা জাদুই ছুরি দিয়ে মারে। বাদুড়টা আহত হয়ে নিচে লাভার মধ্যে পড়ে মারা যায়, যার পর মাস্টার ন্যাংকে সঙ্গে নিয়ে গ্রামে চলে আসে। দেখা যায় সুজেন আর জিয়াং এখন একসাথেই থাকছে, কারণ এখন ওরা দুজনই দুজনকে জানে। সুজেন আর জিয়াং একে অপরকে প্রমিস করে যে ওরা সারা জীবন একসাথে থাকবে। ওদিকে দেখা যায় বাদুড়টা তখন ন্যাংকে কামড়ে দেওয়ায় ন্যাংও ধীরে ধীরে একটা দানবে পরিণত হয়ে যাচ্ছে। ন্যাং কখনোই এরকমটা চায় না, তবে ও জানে যে ও ধীরে ধীরে একটা দানব হয়ে উঠবে। সেই জন্য ও নিজের জীবনটাকেই শেষ করে ফেলতে চায়। তাই ও গ্রাম থেকে কিছুটা দূরে একটা নির্জন জায়গায় একটা ফাঁকা বাড়িতে আত্মহত্যা করতে যায়। এই সময় স্কুইজি সেখানে চলে আসে আর ন্যাংকে দেখে নেয়। স্কুইজি বলে, বন্ধু এরকম করো না। ন্যাং তখন স্কুইজিকে সব কিছু জানায়। ও বলে, আমি কখনোই একটা দানব হিসাবে নিজেকে দেখতে পারবো না। দানবরা মানুষের ক্ষতি করে, ওরা ভালো হয় না। তখন স্কুইজিও ন্যাংকে নিজের সত্যিটা জানায়। ও একটা দানব, তবে ওরা কখনোই কোনো মানুষের ক্ষতি করেনি। সাথেই ও ন্যাংকে বলে, সব দানবরাই যে খারাপ হবে তা নয়, দানবরাও ভালো হয়, ভালো কাজ করে। এরপর একজন ভালো দানব হওয়ার জন্য স্কুইজি ন্যাংকে ট্রেনিং করতে লাগে। এদিকে সুজেন পরদিন নিজের পরিবারের সাথে জিয়াংয়ের পরিচয় করানোর জন্য ওকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছিল। তবে ওরা তো সাপ, ওদের তো কোনো বাড়ি ছিল না। সেই জন্য যেখানে ন্যাং আত্মহত্যা করতে গেছিল ওই বাড়িটাকেই স্কুইজি নিজের জাদুর সাহায্যে একটা প্রচণ্ড সুন্দর বাড়িতে রূপান্তর করে দেয়, আর কিছু ছোট ছোট দানবকে মানুষ বানিয়ে ওদেরকে নিজের পরিবার বানিয়ে দেয়। পরদিনই সুজেন জিয়াংকে নিজের পরিবারের সাথে দেখা করতে নিয়ে যায়, যেখানে দেখা যায় ওরা যেহেতু দানব ছিল সেই জন্য প্রত্যেকেই কেমন অদ্ভুত আচরণ করছিল। এই সময় মাস্টার নিজের কিছু সঙ্গীদেরকে নিয়ে এখানে এদেরকে ধরতে চলে এসেছে। এবার যেহেতু জিয়াং এখানে ছিল তাই সুজেন আর স্কুইজি তো মাস্টারের সাথে লড়তে পারতো না। সেই জন্য সুজেন এখানে জিয়াংকে অজ্ঞান করে দিয়ে ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়, আর স্কুইজি যায় মাস্টার আর তার সঙ্গীদের সাথে মোকাবিলা করতে। মাস্টার আসলে স্কুইজির থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। সে স্কুইজিকে হারিয়ে ওকে ডেমন ট্র্যাপারের মধ্যে বন্দি করতে যাচ্ছিল। এই সময় তারই সাথী ন্যাং এখানে চলে আসে, যে এখন একটা সম্পূর্ণ দানবে পরিণত হয়ে গেছিল। ন্যাংকে দেখে মাস্টার আর স্কুইজিকে বন্দি করে না, যার পর ন্যাং স্কুইজিকে উদ্ধার করে নিজের সাথে নিয়ে চলে যায়। এই সবেরই মাঝে দেখা যায় প্রচুর গ্রামবাসী দানবের কামড়ে মরতে শুরু করেছে, একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তাদের শরীর। পরদিন জিয়াং কিছু ওষুধ তৈরি করছিল যাতে দানবের কামড় মানুষের শরীরে এফেক্ট না ফেলতে পারে। তবে সুজেন জানতো যে জিয়াংয়ের এই ওষুধগুলো কোনো কাজ করবে না। সেই জন্য ও নিজের কিছুটা শক্তি ওই ওষুধগুলোর মধ্যে প্রয়োগ করে দেয়। সুজেনের একটা পোষা ইঁদুর ছিল যে সুজেনকে এরকম করতে বারণ করছিল।
তবে সুজেন বলে, আমি শুধুমাত্রই জিয়াংয়ের জন্য করছি, আমি ওকে এত কষ্ট করতে দেখতে পাচ্ছি না। জিয়াং ওদিকে নিজের তৈরি করা ওষুধ গ্রামবাসীদেরকে দিচ্ছিল। সেই ওষুধ খেয়ে মানুষ সুস্থ হয়ে যাচ্ছিল। এইসব দেখে মাস্টার কিছুটা আশ্চর্য হয়, কারণ এরকম কোনো ওষুধ হয় না যেটা দানবের কামড় থেকে মানুষকে বাঁচিয়ে দেবে। সেজন্য মাস্টার একদিন জিয়াংকে জিজ্ঞেস করতে যায় যে কেউ কি এই ওষুধ বানানোয় তোমায় সহযোগিতা করছে। জিয়াং তার কাছে কিছু লুকোয় না। জিয়াং মাস্টারকে বলে দেয় যে আমার স্ত্রী আমাকে এই ওষুধ বানাতে সাহায্য করছে। এটা শুনতেই মাস্টারের জিয়াংয়ের বউয়ের ওপর কিছুটা সন্দেহ হয়। মাস্টার জিয়াংকে নিজের সেই জাদুই ছুরিটা দিয়ে বলে, এইটা তোমায় রক্ষা করবে, এটা রাখো। রাস্তায় মাস্টার সুজেনকে দেখতে পায়, যে আরও ওষুধ বানিয়ে জিয়াংকে দিতে এসেছিল। মাস্টারকে দেখতেই সুজেন তার সামনে থেকে পালাতে শুরু করে, তবে একভাবে পিছু করতে করতে মাস্টার ওর কাছে পৌঁছে যায়। একটা সময় সুজেন মাস্টারের সাথে লড়ার চেষ্টা করে, কিন্তু মাস্টার নিজের শক্তি দিয়ে সুজেনকেই চারিদিক থেকে ঘিরে নেয়। তবে সুজেন যেহেতু গ্রামবাসীদের প্রাণ বাঁচাচ্ছিল, সেই জন্য মাস্টার ওকে নির্দেশ করে যে যেহেতু তুমি ভালো কাজ করছো, তাই আমি কিছুটা সময় দিচ্ছি তোমাকে এখান থেকে চলে যাওয়ার, কিন্তু তাও যদি তুমি গ্রাম থেকে না যাও তাহলে কিন্তু আমি তোমায় বন্দি করতে বাধ্য হব। এই বলে মাস্টার ওখান থেকে চলে যায়। রাত্রিবেলায় জিয়াং যখন ঘরে ফেরে, তখন ও নিজের সাথে গ্রামবাসীদের দেওয়া বিভিন্ন ধরনের সব উপহারগুলোও নিয়ে আসে। ওই উপহারগুলোর মধ্যেও এরকম একটা ড্রিঙ্ক ছিল যেটাই জড়িবুটি মেশানো ছিল, যাতে সাপের বিষ ওর শরীরে কোনো প্রভাব ফেলতে না পারে। জিয়াং সুজেনকেও ওইটা পান করতে দেয়। এইবার সুজেন যেহেতু নিজেই একটা সাপ ছিল, সেই জন্য ও যখনই ওই ড্রিঙ্কটা পান করে, তার সাথে সাথেই সুজেনের শরীর নিজে থেকেই ওর আসল রূপে পরিবর্তন হতে লাগে। এই সময় মাস্টার আর তার সঙ্গীরাও এখানে সুজেনকে ধরতে চলে আসে। সুজেন সম্পূর্ণ সাদা সাপ হয়ে গেছিল। ও নিজের পুরো শক্তি দিয়ে মাস্টারকে অ্যাটাক করবার চেষ্টা করছিল। তখন জিয়াং ঘাবড়ে যায়, আর ও সেই জাদুই ছুরিটা দিয়ে সুজেনকে মারে। সুজেন ছটফট করতে করতে ওখান থেকে পালায়। মাস্টার এইবার জিয়াংকে জানায় যে এই সাদা সাপটাই তোমার স্ত্রী। তুমি 1000 বছরের এক ইচ্ছাধারী সাপকে নিজের জীবনসঙ্গী বেছে নিয়েছ। ওদিকে আহত সুজন নিজের বোন স্কুইজির কাছে চলে এসেছে। যেহেতু ওই জাদুই ছুরিটা দিয়ে জিয়াং ওকে মেরেছিল, সেজন্য সুজেন আর কখনো মানুষ রূপ ধারণ করতে পারবে না। এদিকে জিয়াং সুজেনকে ওইভাবে মারার জন্য প্রচণ্ড আফসোস করছে। ও প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এই সময়ে সুজেনের পোষা ইঁদুরটা জিয়াংকে বলে, সুজেনকে ঠিক করার একটাই উপায় আছে, তবে সেটা ভয়ঙ্কর কঠিন। এমন একটা জড়িবুটি দিয়ে ওকে বাঁচানো সম্ভব যেটা জিনসান মন্দিরে সুরক্ষিত রাখা আছে। ওটা এতটাই প্রবল যে আজ অবধি কেউ ওটাকে স্পর্শ করতে পারেনি, আর নাই আগুন ওটাকে নষ্ট করতে পারে। কিন্তু জিয়াং তখন বলে, আমি সুজেনকে আহত করেছি, তাই আমি এখন ওকে বাঁচাবো যে কোনো পর্যায়ে। জিয়াং এইবার সেই জড়িবুটিটা নিয়ে আসার জন্য জিনসান মন্দিরে পৌঁছয়। সমস্ত কঠিন থেকে কঠিনতম রাস্তা পেরিয়ে জিয়াং ওই জড়িবুটিটার সামনে পৌঁছয়। কিন্তু যখনই জিয়াং ওটাকে নেয়ার চেষ্টা করে, তখন ওই জড়িবুটিটা প্রচুর ভাগে ভাগ হয়ে যায় এবং জিয়াংয়ের ওপর অ্যাটাক করতে লাগে। তখন জিয়াংয়ের ওই ইঁদুরের কথাটা মনে পড়ে যায় যে আগুনও এটাকে নষ্ট করতে পারবে না। সেই জন্য জিয়াং ওই জড়িবুটিগুলোয় আগুন ধরিয়ে দেয়। ও দেখে সমস্ত জড়িবুটিগুলো নষ্ট হয়ে গেলেও একটার কিছু হয় না, যেটাই ছিল অরিজিনালটা। জিয়াং ওই জড়িবুটিটা নিয়ে নেয়। ইতিমধ্যেই মাস্টার আর তার সঙ্গীরাও এখানে চলে এসেছিল। সেই জন্য জিয়াং ওই জড়িবুটিটা সেই ইঁদুরটাকে দিয়ে ওটাকে সুজেনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলে। এবার যখনই ওটা এই মন্দির থেকে বেরিয়ে যায়, তখন এখানে মাস্টার যেসব অশুভ শক্তিগুলোকে আটকে রেখেছিল, ওরা ওই গুপ্ত জায়গাটা থেকে বেরিয়ে পড়ে জিয়াংয়ের শরীরে ঢুকে যায়। সেজন্য মাস্টার আর ওর সাথীরা জিয়াংকে কবজা করে ওকে বুদ্ধদেবের মূর্তির সামনে নিয়ে যায়। আর মাস্টার নিজের সঙ্গীদের বলে, জাদুমন্ত্র দিয়ে মন্দিরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দাও, যারপর এমনভাবে মন্ত্রপাঠ করো যাতে জিয়াংয়ের শরীর থেকে ওই দানবগুলো বের হতে বাধ্য হয়। ইঁদুরটা সুজেন আর স্কুইজিকে ওই জড়িবুটিটা দেয়, যার পর ওরা দুজনও জিনসান মন্দিরের এখানে চলে আসে। ওরা জিয়াংকে নিজেদের সাথে নিয়ে যেতে এসেছে। তখন ওদেরকে আটকানোর জন্য মাস্টার ওদের সাথে যুদ্ধ শুরু করে। তবে সুজেন আর স্কুইজি প্রচণ্ড রেগে যায়। ওরা এই জায়গাটাকে সমুদ্র বানিয়ে ফেলে। এখানে বিশাল বড় বড় জলের ঢেউ নিয়ে আসে। মাস্টারের সমস্ত সঙ্গী যারা এখন মন্ত্রপাঠ করছিল, ওরা জলের নিচে তলিয়ে যায়।
ওদের তৈরি করা রক্ষা কবচটাও নষ্ট হতে শুরু করে। রক্ষা কবচটা ছিঁড়ে যেতেই সুজেন জলের নিচে গিয়ে জিয়াংকে বাইরে নিয়ে আসে। তবে এত কিছুর মধ্যেই জিয়াং নিজের পুরো অতীতটাকে ভুলে গেছিল। ও সুজেনকেও চিনতে পারছিল না। এই দেখে সুজেন আরও বেশি রেগে যায়। ওর ধারণা জিয়াং আর ওকে আলাদা করার জন্যই মাস্টার এইসব করেছে। সুজেন তখন একসাথে 1000-এরও বেশি সাপ দিয়ে মাস্টারকে অ্যাটাক করে। 1000 সাপ যখন মাস্টারকে ছোবল মারতে শুরু করে তখন আর মাস্টার পেরে ওঠে না, সে আহত হয়ে যায়। এই সময় মাস্টার লক্ষ্য করে ন্যাংকে, যেও এখন একটা দানব হয়ে গেছিল। তখন কোথাও গিয়ে মাস্টার বুঝতে পারে যে সব দানবরা খারাপ হয় না। এদিকে সুজেন এইবার মাস্টারকে মারার জন্য তার ওপর অ্যাটাক করতে শুরু করেছে। মাস্টার তখন বুদ্ধমন্ত্র জপ করতে শুরু করে। সুজেনের শক্তি এই সময় আর মাস্টারকে স্পর্শ করতে পারে না। একটা আধ্যাত্মিক শক্তি প্রকট হয়। সুজেনের একজন মানুষের সাথে প্রেম এবং এত কিছুর ক্ষতি করার সাজা দিয়ে সেই শক্তি ওকে সারা জীবনের জন্য জিনসেন মন্দিরে বন্দি করে দেয়। এই সময় সুজেন শেষবারের মতন একবার জিয়াংয়ের সাথে দেখা করতে চাইছিল। সেই জন্য ও বুদ্ধদেবের কাছে প্রার্থনা করে যে ও শুধুমাত্র একবার জিয়াংয়ের সাথে অর্থাৎ নিজের ভালোবাসার সাথে দেখা করতে চায়। তখন মাস্টার নিজেই সুজেনকে সাহায্য করে আর শেষবারের মতন ওকে জিয়াংয়ের সাথে দেখা করার সুযোগ করে দেয়। সুজেন ছুটে গিয়ে জিয়াংকে জড়িয়ে ধরে। ও খুব কাঁদে। এতক্ষণে জিয়াংয়েরও সব কিছু মনে পড়ে গেছিল। তবে তখনই সেই আধ্যাত্মিক শক্তি সুজেনকে জিনসেন মন্দিরের ভিতরে টানতে শুরু করে, যার পর সুজেন ওই মন্দিরে বন্দী হয়ে যায়। এরপর থেকেই জিয়াং ওই মন্দিরের বাইরে সুজেনের জন্য অপেক্ষা করতে লাগে, কারণ ওর বিশ্বাস ছিল যে একদিন না একদিন ওর ভালোবাসা সুজেন ওর কাছে ফিরে আসবে। আর এখানেই এই অসাধারণ মুভিটা সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভির গল্প কমেন্ট করে জানিও। একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটায়। চ্যানেলে নতুন হলে এবং এরকমই দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে হলে আজই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।